আপনার প্রশ্নই আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন। খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করি আমরা। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। আজ আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে খালেদা জিয়াকে নিয়ে রাজপথে বিএনপি। আজ বিএনপির যে বিক্ষোভ সমাবেশ হয়েছে সেখানে তারা বলেছেন বাংলাদেশ আজ কাঁটা তারে ঝুলছে। এছাড়াও আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন। এর আগেও প্রধানমন্ত্রী বলেছিলেন যে জমি যেন একটু ফাঁকা না থাকে, সকল জমিকে আবাদি করবার আহ্বান জানিয়েছিলেন তিনি। আর তৃতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভোগ্য পণ্যের মূল্যবৃদ্ধি, যেটি নিয়ে আমরা সবাই আসলে ভুক্তভোগী। এই সকল বিষয় নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে আমাদের অতিথি আছেন রেজওয়ানুল হক রাজা, প্রধান সম্পাদক মাছরাঙা টেলিভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এছাড়াও অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছেন আমাদের সঙ্গে, জুমে যুক্ত হয়েছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। শুরুতেই রেজওয়ানুল হক রাজা, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, এই যে বিএনপি বিক্ষোভ সমাবেশ করলো, আবার উপজেলা নির্বাচনে তারা আসলো না, আবার তারা নিজেরাই বলছে যে হ্যাঁ আমরা রিমোট কন্ট্রোলে চলি, আবার আওয়ামী লীগের কথা বলছে, তাহলে আওয়ামী লীগ কোন রিমোট কন্ট্রোলে চলে, এরকম একটি কথাও তারা বলছেন। আসলে বিএনপি কোন দিকে যাচ্ছে? মানে বিএনপির রাজনীতিটা এই যে বিক্ষোভ সমাবেশ বা সামনে যদি তারা সমাবেশ করে, এর মধ্যে দিয়ে আরো শক্তিশালী অবস্থানে তারা যেতে পারবে কিনা? ধন্যবাদ। বিএনপির জন্য এখন খুবই একটা চ্যালেঞ্জিং সময়। আমরা সবাই জানি যে গত 7ই জানুয়ারি নির্বাচনের আগে টানা বেশ কয়েক বছর বিএনপি আন্দোলন করে গেছে এবং তাদের বক্তব্য এটাই ছিল যে এবার আর আওয়ামী লীগ অতীতের মতো, যেমন 2014 বা 2018 সালের নির্বাচনের মতো এবার আর নির্বাচন করতে পারবে না, তাদেরকে যেতেই হবে, এরকম কথা তারা খুব জোর দিয়ে বলছিলেন। এবং আমার ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো যেভাবে তাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে বিএনপিকেই ইনডাইরেক্টলি সাপোর্ট করেছে বা বিএনপি সাপোর্টটা পেয়েছে, এবং সেই শক্তিতে বলিয়ান হয়ে বিএনপি এ ধরনের কথা বলছিল। এবং আমরা তো দেখেছি যে কিছু কিছু ঘটনা, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথমে র্যাব এবং বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন, তারপরে ভিসা নীতি দেওয়া হলো, এবং এতে মনে হচ্ছিল যে বিদেশিরা, মানে যে বিদেশিদের কথা বললাম, তারা সরকারের উপর আরও চাপ সৃষ্টি করবে আর আরও স্যাংশন আসবে। এটা বিএনপি নেতাদের বক্তব্যও কিন্তু শোনা যাচ্ছিল যে আরও আসছে। এই সমস্ত কারণে বিএনপি খুবই আশাবাদী ছিল, পাশাপাশি তারা আন্দোলনও করেছে। যদিও সেই আন্দোলন, ইলেকশন যত এগিয়েছে তত সেই আন্দোলন কিন্তু আমার মনে হয়েছিল যে গতি হারিয়েছে, এবং তারা অনেকখানি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলেন বিদেশিদের উপরে। তো সেটি তো শেষ পর্যন্ত সফল হয় নাই। বিদেশিরা যাদেরকে দেখে তারা উৎসাহিত হচ্ছিলেন, তারা শেষ মুহূর্তে তাদের অবস্থান বদল করেন, নিষ্ক্রিয় হয়ে যান, এবং বিএনপির আন্দোলনও মুখ থুবড়ে পড়ে। এবং বিএনপি সেই ইলেকশন, তারা তো যায়ই নাই, ইলেকশন প্রতিহত করা বা ইলেকশন হতে না দেওয়া সেটি করতে পারে নাই। ইলেকশন তো ইলেকশনের মতো হয়েছে, সেই ইলেকশন নিয়েও অনেক ধরনের কথাবার্তা আছে, সেটা পরের অন্য ইস্যু। কিন্তু ইলেকশন তো হয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতা এসছে আবার। তো এত পরিশ্রম করার পরে বিএনপি, এবং তাদের এটা সত্য যে তাদের অনেক নেতাকর্মী মামলার শিকার, তারা অনেকে ঘরছাড়া, তাদের বিরুদ্ধে নানান ধরনের চাপ তৈরি হয়েছে। তো এত পরিশ্রম করার পরেও কোনো ফল না হওয়াতে আবার আগামী 5 বছরের জন্য আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, এবং আওয়ামী লীগকে যে আন্দোলন করে বিএনপি নামাতে পারছে না, সেটা তো গত 15 বছরে ধরে আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে বিএনপির উপরেও একটা চাপ তৈরি হয়েছে, আর দলের ভেতর থেকেও আমরা তো শুনছি প্রায় যে নেতৃত্ব পরিবর্তন আসছে, কারণ এই নেতৃত্ব আপনার কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারে নাই। তো এরকম একটা প্রেশারের মধ্যে বিএনপি পড়েছে। অথচ বিএনপি খুবই একটি জনপ্রিয় দল, তাদের অনেক লক্ষ লক্ষ সমর্থক কর্মী আছেন, সেটি থাকার পরেও সেটি কাজে লাগাতে তারা পারে নাই। তো সেই প্রেশারের কারণে বিএনপি এখন একটু অগোছালো আছে, কি করবে না করবে, কিং কর্তব্য বিমূঢ়ের মতো অবস্থা আর কি করলে কি হবে, এইটা নিয়ে তারা একটা চাপের মুখে পড়েছে এবং খুব কঠিন সময় তারা পার করছে। কিন্তু বিএনপি আবার আরেকটি কথা বলছে যে আওয়ামী লীগের মানে রিমোট কন্ট্রোলটা কার হাতে, সেটি নিয়ে তারা মোদির দিকে ইঙ্গিত করছে, তারা অজিত দোভালের কথা বলছে। আজকেই গয়েশ্বরচন্দ্র রায় এই
বিক্ষোভ সমাবেশে এই কথা বলেছেন। এই যে তাদের অন্য দেশের দিকে ইঙ্গিত, এটাকে আপনি কতখানি যুক্তিযুক্ত বলে মনে এটি তো করেন? নতুন কিছু না, মানে মোদির দিকে ইঙ্গিতের কথা আপনি বলছেন। বিএনপি তো বরাবরই বলে আসছে যে আওয়ামী লীগ কি ভারতের আনুকূল্য নিয়ে চলে, আওয়ামী লীগ ভারতের বি টিম। এটা তো বিএনপির রাজনীতিটাই ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগকে ভারতের কি বলে সমর্থক বা অনুসারী ইত্যাদি। এটা নতুন কিছু না। আর এবার ইলেকশনের আগে ভারতের যে ভূমিকাটা ছিল সেটা নিয়েও তাদের মধ্যে অনেক ধরনের ক্ষোভ আছে। কারণ আমেরিকা যে তৎপরতা তার চালাচ্ছিল, তাদেরকে শেষের দিকে এসে নিউট্রাল করে দেওয়ার পিছনে ভারতের একটা হাত ছিল বলে তারা মনে করে। সে কারণে ভারতের বিরুদ্ধে তাদের ক্ষোভটা আরও অনেক বেশি। এবং মানে অফিসিয়ালি করতে না পারলেও ভারতের পণ্য বর্জনের যে একটা আওয়াজ উঠেছে, সেই আওয়াজে তারা অফিসিয়ালি সমর্থন না দিলেও কিন্তু নেতারা বিচ্ছিন্নভাবে সেটি পালন করছেন। তো আমি মনে করি এটা নাথিং নিউ যে ভারতের দিকে ইঙ্গিত করে যে কথাটা বলা হয়। আমার মনে হয় যে আওয়ামী লীগের দিকে কথাবার্তা পলিটিক্যাল পার্টি বলতেই বলবে, কিন্তু তাদের বিএনপির এখন উচিত হচ্ছে নিজেদেরকে সংগঠিত করা, নিজেদের ঘর গোছানো। ভবিষ্যতেও তো বিএনপিকে আবার আন্দোলন করতে হবে যদি মানে সরকারের বিরুদ্ধে। তো সেটা করতে গেলে গত আন্দোলনে কেন ব্যর্থ হলো সেই বিষয়গুলো খুঁজে দেখা দরকার। এইটা করতে পারলেই বিএনপি লাভবান হবে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুদ, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, এই যে এটিকে অভিযোগ বলা হয়ে থাকে, কিন্তু তারপরেও মানে কোন জায়গা থেকে এই অভিযোগগুলো করা হয়? একটি হচ্ছে বিএনপি একবারে জাতীয় নির্বাচনের আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের এক ধরনের বিদেশের দিকে টান ছিল, এক ধরনের সমর্থন ছিল, আবার তারা আওয়ামী লীগের দিকে আরেক ধরনের অঙ্গুলি নির্দেশ করছে। এটির আসলে বিশ্লেষণটা যদি করতেন একটু। এবং হ্যাঁ, বিএনপির রাজনীতি কোন দিকে যাচ্ছে? আমি অনুষ্ঠানকে অভিনন্দন জানাই যে রাজনীতি হয় আমাদের এই সেটি বুঝতে সুবিধা। অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুদ, আমরা আসলে আপনার কথা স্পষ্ট বুঝতে পারছি না। আমরা ফিরবো আবার আপনার কাছে, নিশ্চয়ই ততক্ষণে যে সংযোগটি রয়েছে সেটি আরেকটু শক্তিশালী হবে। জনাব রেজওয়ানুল হক রাজা, আপনার কাছে আরেকটি প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে 19 শর্তে এই সমাবেশের অনুমতি পেয়েছিল বিএনপি। এই যে কত রকমের শর্ত, এই শর্তগুলোকে আসলে কতখানি যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? বা এটা কি বিএনপির জন্য একরকম, আওয়ামী লীগের জন্য একরকম কিনা, যেটি সবসময় বিএনপি অভিযোগ তুলে থাকে? না শোনেন, এটা তো খুবই পরিষ্কার এবং ন্যাচারাল যে সরকারি দল সবসময় সুবিধা পায়। একটা সভা সমাবেশ করতে বলেন, আন্দোলন করতে বলেন, সভা সমাবেশ, মিছিল, মিটিং, রাজনৈতিক কর্মসূচি, যত বেশি আপনার কড়াকড়ি বিরোধী দলের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। 19 দফা যে কি বলে শর্ত, এটাও নতুন কিছু না। এর আগেও বিএনপি যতবার সমাবেশ করেছে 19 দফা বলেন, 20 দফা বলেন, 25 দফা বলেন, এগুলি দেওয়া হয়েছে। কিন্তু আলটিমেটলি যেটি দেখা যায় মাঠে, এই ধরনের শর্ত কোনোটাই সাধারণত কেউ পালন করে না। বিএনপির মতো সমাবেশ অতীতেও করেছে, আজকেও করেছে। এখানে আমি মনে করি যে শর্তটা একটা হাস্যকর বিষয়, কারণ এখানে অনেক ধরনের শর্ত থাকে যেগুলি মানলে আসলে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম করা যায় না, সম্ভব না। এটা আমার কাছে যতটুকু মনে হয় যে এটা একটা আমাদের আমলাতান্ত্রিক একটা বিষয়, এটা দিতে হয়। মানে মনে হয় এটা ধরে নিয়েছে কর্তৃপক্ষ যে এরকম একটা কিছু দেওয়া লাগে, সেই হিসাবে দেওয়া হয়। এটা পালন করার জন্য যেটুকু নজরদারি থাকা দরকার সেটাও থাকে না। আর এটা আসলে এই কড়াকড়ি বা এই শর্ত পূরণ করে কর্মসূচি পালন করাও আসলে যায় না। আমি মনে করি যে এটা যেহেতু যাদের জন্য শর্ত দেওয়া হয় তারা যেহেতু এটা পালন করে না, তাহলে খামাখা এই শর্তের জন্য সেই শর্ত না দেওয়াই তো ভালো। আমি মনে করি যে অহেতুক এটা দেওয়া হয়।
এটা আর যদি দিতেই হয় আপনার সিরিয়াস বিষয়গুলি যে আপনি কি বলে যেটুকু যেটা যেটা পালন করা সম্ভব এই ধরনের কিছু 4-5টা যদি দিতে হয় দেওয়া হোক। 19টা 20টা 30টা শর্ত গেলে আমার কাছে হাস্যকর বলে মনে হয়। হাস্যকর। এটি বিএনপির আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। গতকালকেই মির্জা ফখরুলের সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠক করেছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যেই তো থাকেন তারেক জিয়া, তো এটি কি আসলে তাদের রাজনীতিতে কোনো ধরনের কিছু যুক্ত করবে কিনা বা কোনো কিছু বহন করে কিনা, কোনো ইঙ্গিত বহন করে কিনা? এটা বলা মুশকিল আসলে। এখন যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলো আর অন্যদিকে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা ইলেকশনের আগে তাদের যে অবস্থান ছিল, এখন ইলেকশনের পরে তো আমরা দেখলাম এইসব সরকার সহ পৃথিবীর বেশিরভাগ দেশ বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে বলে তারা আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছে। যা হয় আর কি, একটা দল একটা সরকারের সঙ্গে আসলে বাকি দেশগুলো এই সরকার যেভাবেই আসুক না কেন, খুব বেশি বড় ধরনের কোনো যদি আপনার অভিযোগ না থাকে তাহলে সাধারণত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এরকম একটা রিলেশন থাকেই। এখন আওয়ামী লীগ ইলেকশন করে আসছে জানুয়ারিতে, আমার মনে হয় না যে এই মুহূর্তে বিদেশিরা বা যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন বা ইউরোপের অন্যান্য দেশ বলেন, তারা সরকারের সঙ্গে কাজ করতেই চাইবে বলে আমার কাছে মনে হয়। আর বিএনপির সঙ্গে যেহেতু একটা কথাবার্তা হচ্ছিল, তারই ধারাবাহিকতায় হাই হ্যালো করা বা বিএনপি কি চিন্তা করছে সেটা জানার চেষ্টা করা, এটাই। আমি খুব সিরিয়াস কোনো বিষয় আমার কাছে মনে হচ্ছে না। আমরা অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমের কাছে যেতে চাই। আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা, বিএনপির রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে সেই প্রসঙ্গেই আলাপ হচ্ছিল এবং আপনি কথা বলছিলেন। আমাকে শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। আমি যে কথাগুলো বললাম সেটা হচ্ছে যে বাংলাদেশে স্বাভাবিক রাজনীতির পরিবর্তে একটি অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনি দেখুন যে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পরে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে সেই সমস্ত নির্বাচন স্বাভাবিক হয়নি। যেমন 2014 সালে তারবিহীন নির্বাচন, 2018 সালে নিষিদ্ধ রাতের নির্বাচন হয়েছে, 2024 সালে দামি নির্বাচন হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়াগুলো গণতন্ত্রের জন্য অসম্ভব ধরনের পর্যায় বা প্রক্রিয়া বা একটা নিশ্চিত ব্যবস্থা। কিন্তু সেই নিশ্চিত ব্যবস্থাকে আওয়ামী লীগ গায়ের জোরে অর্থাৎ শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিদিন শক্তি, ছল, বল, কলা কৌশল প্রয়োগ করে প্রতিবারই মানে পণ্ড করেছে বা নির্বাচনটাকে তাদের নিজের পক্ষে অনুকূলে নিয়ে এনেছে। এই শেষবারের কথা যদি আপনি 28 অক্টোবরের যে ঘটনাটি ঘটলো সেটি মানে আপনারা অবশেষে গোটা জাতি জানে বা দেখেছে যে কারা এই পিছন থেকে এই ঘটনাগুলো করেছে। বিএনপিকে চিহ্নিত করার জন্য, বিএসপিকে রাজনীতি থেকে নির্বাচনে অংশগ্রহণের উপযুক্ত করার জন্য তারা যে অঘটনগুলো ঘটিয়েছে তাই ঘটিয়েছে। এখন তারা কৃতিত্বের সাথে দাবি করছে দামি নির্বাচন করে যে তারা বিপুল ভোটে নির্বাচনে তারা দিচ্ছে। এটি একটি রাজনৈতিক প্রতারণা, একটি আওয়ামী লীগের একটি অপকৌশল এবং এখনো তারা এই অপকৌশলের মধ্যেই আছে। বিদেশের যে প্রসঙ্গটির কথা বললেন, বিদেশি প্রসঙ্গ, এটা সত্যি কথা যে দেশি মিত্র থাকতে পারে কিন্তু তারা এই দেশে রাজনৈতিক দলকে জিতিয়ে দেবে বা দলকে ক্ষমতাসীন করবে এটা তো আশা করা যায় না। সেটা বিএনপিও করেনি। কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিতে যে অবস্থানটি ছিল সেই অবস্থানটি শক্তি প্রগতির কারণে, অকৌশলের কারণে তারা পরাজিত হয়েছে। স্বাভাবিকভাবে জনগণের ভোটে বা জনগণের প্রত্যাশার যে আশা সৃষ্টি হয়েছিল, দেখছেন যে বিপুল জনসংখ্যা, বিপুল উপস্থিতি ছিল, লক্ষ লক্ষ মানুষ বিএনপিকে আমাদেরকে একবারে শক্তি প্রয়োগের নির্মম শক্তি প্রয়োগের মাধ্যমে দখল হয়েছে। এখন নির্বাচনের পরে যে অবস্থাটি বিরাজ করছে সেটা হচ্ছে একটা সিরিয় অবস্থা। এটা যথার্থভাবে আপনি ঠিক করেছেন। এটি এখন বিএনপিকে নতুন করে প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখতে পারেন আজকে বিএনপির বিপুল সমাবেশ হয়েছে এবং তারা আবার সাংগঠনিকভাবে অগ্রসর হওয়ার, গণভিত্তি নিয়ে গণউত্থানের মাধ্যমে একটা রাজনৈতিক সরকারকে চ্যালেঞ্জ করার বা ব্যাহত করার চিন্তা ভাবনা তারা করছে।
এটি নির্ভর করবে ভবিষ্যতে বিএনপি কতটা কতটা রাজনৈতিক ভাবে অগ্রসর হতে পারে তার উপর, বা আরেকটি মানে প্রতিপক্ষ অর্থাৎ সরকার কিভাবে বিএনপির এই যে ধারাবাহিকতা, এই যে আন্দোলন এটি ভাবে গ্রহণ করবে। আগের মতো এখন হয়তো তারা ইমিডিয়েটলি কোনো অ্যাকশনে যাচ্ছে না। সরকার যখনই দেখবে যে জনগণের অংশগ্রহণ বেড়েছে, তখনই তারা ওই আগের মতো সরকারি হরতাল দেওয়া, পুলিশি অ্যাকশন নেওয়া, নেতা কর্মীদেরকে এই পদে বাধা দেওয়া করবে। আসলে তাদের সাথে ফেয়ার পলিটিক্স থাকলে একটা ব্যবস্থা, আমি বললাম অস্বাভাবিক রাজনীতি এখানে বিরাজ করছে। এই অস্বাভাবিক রাজনীতিতে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় এবং সেই অস্বাভাবিক অবস্থাগুলো আমাদেরকে সৃষ্টি করছে। এখন বেগম খালেদা, আপনি দেখেন, আপনি যদি মানে একটু ন্যূনতম অনদৃষ্টিতেও দেখেন যে গত 17 বছর ধরে, প্রায় 17 বছর ধরে বিএনপির উপর অব্যাহতভাবে নির্যাতন রয়েছে। বেগম খালেদা যে অন্যভাবে মিথ্যাচারে একটি অন্যায় একটি বিচার ব্যবস্থার মাধ্যমে তারা অভিযান রেখেছে। তিনি অসুস্থ, তারপর দেশে যাওয়ার সুযোগ দিলাম। অপরদিকে নির্বাচনের পূর্ব সমস্ত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মামলার আসামি হয়েছে, হাজার মামলা হয়েছে। আপনারা দেখেছেন তো বিচার আদালতে কিভাবে অস্বাভাবিক ভাবে সুপারিশ গতিতে বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল সেগুলো কিভাবে তারা একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে আসলে বিএনপি যাচ্ছে, এবং সামনের দিনে কি হয় বা কি ধরনের কর্মপন্থা আসলে বিএনপি অবলম্বন করে সেটির উপরেই আসলে নির্ভর করছে তাদের রাজনীতির পরবর্তী ধাপটি। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। বিরতির পর ফিরে আমরা সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন বাড়াতে যে প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন সেই বিষয়টি নিয়ে আলাপ করব। দর্শক, ফিরছি কিছুক্ষণের মাঝে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই সমবায় ভিত্তিক কৃষি উৎপাদনের বিষয়টি নিয়ে, যেটি আসলে প্রধানমন্ত্রী আজকে তাগিদ দিয়েছেন, আহ্বান জানিয়েছেন যেন সমবায় ভিত্তিক কৃষি উৎপাদন করা হয়। এই সমবায় ভিত্তিক কৃষি উৎপাদনটা আসলে কি, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং সেটি করলে কতখানি লাভবান হতে পারি আমরা। এই আলোচনায় অংশ নিতে জুমে আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন জনাব রেজাউল করিম সিদ্দিক, কৃষি সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আর জনাব রেজওয়ানুল হক রাজা, আপনি তো আছেনই আমাদের সঙ্গে। শুরুতেই রেজাউল করিম সিদ্দিক, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন যেন 1 ইঞ্চিও অনাবাদি জমি না থাকে, তো সকল জায়গায় আবাদ করার তিনি আহ্বান জানিয়েছিলেন। এবার তিনি আহ্বান জানালেন সমবায় ভিত্তিক উৎপাদন বাড়ানোর জন্য। সেটি আসলে কি, এটি যদি আমাদেরকে একটু বলতেন, কিভাবে করা সম্ভব আর মানুষ কেন আগ্রহী হবে? ধন্যবাদ। আসলে চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই একটি প্রয়োজনের প্রেক্ষিতেই এই কথাটি বলেছেন যে আমাদের সমবায় ভিত্তিক উৎপাদন ব্যবস্থায় যেতে হবে। কারণ সমবায়ের যে ডেফিনিশন, সে ডেফিনিশন অনুযায়ী আমরা জানি যে সমজাতীয় ব্যক্তি, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের একটি সমাবেশ, যেখানে প্রত্যেকে তাদের অধিকারকে নিশ্চিত করার জন্য কাজ করেন। আমাদের দেশে কৃষক সমাজের ভেতরে একটি বড় অংশ রয়েছে ক্ষুদ্র কৃষক, এবং তারা প্রত্যেকেই যখন কিনতে যান তখনও ঠকে, যখন বেচতে যান তখনও ঠকে, যখন উপকরণ সংগ্রহ করতে যান তখনও কিন্তু অন্যদের দ্বারা তারা নির্যাতিত হন বা নিষ্পেষিত হন। অতএব স্বাভাবিকভাবে যখন নাকি আমরা একত্রিত করতে পারি এই সমস্ত মানুষকে, তাহলে কিন্তু একটি শক্তি তৈরি হয়, এবং সেই শক্তি কিন্তু বার্গেনিং এর ক্যাপাসিটি যেমন তার বাড়ে, সে যেমন উপকরণ সংগ্রহ করার ক্ষেত্রে যেমন তার ক্যাপাসিটি বাড়ে, তেমনি উপকরণ বিক্রি করার ক্ষেত্রেও কিন্তু তার ক্যাপাসিটি বাড়ে। অতএব সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতেই পারি সমবায় ভিত্তিক উৎপাদন ব্যবস্থা একটি ইতিবাচক কার্যক্রম হতে পারে বাংলাদেশের কৃষির জন্য। কিন্তু চ্যালেঞ্জটি অন্য জায়গায়। আমরা যে সমবায়ের ইতিহাসটা জানি বা যে সমবায় ভিত্তিক সিস্টেমটি আমাদের দেশে চলছিল দীর্ঘদিন থেকে, যেমন আমাদের আক্তার হামিদ খান যে সমবায়ের দ্বিস্তর ভিত্তিক সমবায় ব্যবস্থা কুমিল্লা থেকে যেটা শুরু হয়েছিল, বার্ড থেকে যেটা শুরু হয়েছিল এবং কৃষিকে কেন্দ্র করে শুরু হয়েছিল, সেই সমবায় ব্যবস্থা কিন্তু শতভাগ এখন পর্যন্ত কার্যকর থাকেনি। তার কারণটা হয়েছে কি, যে আমাদের সমাজ যখন পরিবর্তন
পরিবর্তন হয়েছে, সময়ের যখন পরিবর্তন হয়েছে, তখন সমবায়ের বিহেভিয়ার পরিবর্তন হয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের সুবিধাবাদী লোক ঢুকেছে, অনেক ধরনের টাউট শ্রেণীর লোক ঢুকেছে, এবং সমবায়গুলো কিন্তু এ কাইন্ড অফ বিনষ্ট হয়ে গেছে আমরা যদি এভাবে চিন্তা করি। সেই জায়গায় সমবায়ের যে আইনটি আছে, সে আইনটিকে হয়তো নতুন করে সংস্কার করার প্রয়োজন হতে পারে। তার কারণটা হচ্ছে আমাদের সেই আগামী বিগত দিনের যে সমবায় আইন, সেই সমবায় আইন দিয়ে কিন্তু বর্তমান সময়ের যে কৃষি ব্যবসায়, কৃষি উৎপাদন, কৃষি বিপণন, সেটি টিকিয়ে রাখা কিন্তু খুবই মুশকিলের বিষয়। অতএব আমি মনে করি যে সমবায়ের যে স্পিরিটের কথাটি বলা হয়েছে, সেটি অবশ্যই একটি যথার্থ স্পিরিট, এবং সেই স্পিরিটটাকে নিয়েই আমাদেরকে যেতে হবে। তবে নিশ্চয়ই তার সাথে এটাকে যুগোপযোগী করা, আধুনিকায়ন করা, এবং বর্তমান সময়ের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার মতো করে এটিকে যদি দাঁড় করানো যায়, তাহলে সমবায় ভিত্তিক বা নতুন ধরনের কোনো সমবেত হওয়ার প্রচেষ্টা ভিত্তিক যে কার্যক্রম, সেটি সফল হতে পারে। জনাব রেজাউল করিম সিদ্দিক, আপনার কাছে বিশেষভাবে জানতে চাই, মানে আইনটিতে সমস্যা কি ছিল, আর আগের চাইতে এখনকার মানে পরিবর্তনটা মানে কি এসেছে? মানে যদি এভাবে বলেন যে সমবায় আইনের সদস্য, এটা লিমিটেড নাম্বার সদস্য দিয়ে এটি কিন্তু হয়, কিন্তু যখন নাকি আপনি একটা কমিউনিটি ভিত্তিক চাষাবাদ করতে যাবেন, তখন দেখা যাবে সেখানে কিন্তু 10 জন দিয়ে 20 জন দিয়ে কিন্তু আর আপনার সে কার্যক্রমটি হয় না। তখন কিন্তু দেখা যায় শত শত বা হাজার হাজার কৃষককে কিন্তু একত্রিত করার প্রয়োজন পড়ে। আমরা যদি দাউদকান্দির সেই প্লাবন ভূমিতে মৎস্য চাষের কথা বলি, 2000-3000 বিঘা জমিতে মৎস্য চাষ হচ্ছে, সেখানে কিন্তু বলা চলে যে 1000, 2000, 3000 কৃষক পরিবার যুক্ত হয়ে যাচ্ছে সেই কার্যক্রমের সাথে। সেটা কিন্তু সমবায় আইন দিয়ে কিন্তু আমি ওই সংগঠনকে পরিচালিত করতে পারবো না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সমবায় সমিতিতে যে নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়াটি আছে, আপনি হিসাব করে দেখেন, আমি দরিদ্র বিত্তহীন সকল সমবায় সমিতির কথা যদি বলি, সেখানে নামকাও বাস্তে একটা কমিটি তৈরি করা হয়, কিন্তু সেই কমিটিগুলো কিন্তু লিডারশিপটা কিন্তু খুবই পুঞ্জীভূত থাকে এবং নির্দিষ্ট ব্যক্তিদের হাতে থাকে। আমরা দ্বিস্তর ভিত্তিক সমবায় সমিতির কথা যেটা বলি, প্রাথমিক সমবায়ের পরে দ্বিস্তর ভিত্তিক সমবায়, উচ্চ পর্যায়ের সমবায় সমিতি বা সমবায় ফেডারেশন যেগুলো আছে, সেগুলো কিন্তু বলা চলে যে এক ধরনের কি বলা যায়, কায়েমি স্বার্থবাদী ব্যক্তি দ্বারা পরিচালিত হয়, যে কারণে দেখা যায় প্রান্তিক মানুষের অধিকারের জায়গাটা কিন্তু এই ক্ষেত্রে বঞ্চিত হয়। আমরা মিল্ক বিটার কথা জানি যে মিল্ক বিটার সাধারণ সদস্যরা তারা যেরকম অবস্থায় থাকেন, আর কেন্দ্রীয় কমিটির সদস্য যারা, তারা কিন্তু অন্য রকমের অবস্থায় থাকেন। সেখানে কিন্তু প্রান্তিক পর্যায়ের অনেক সদস্যের নানা রকমের অনুযোগ আছে, অভিযোগ আছে। আমি বলতে চাই যে এই সমস্ত জটিলতাকে, সীমাবদ্ধতাকে অতিক্রম করার প্রয়োজন হয়ে পড়েছে। আর আমি যেটা বলি যে প্রত্যেকটি মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়, প্রত্যেকটি উৎপাদন সিস্টেম চেঞ্জ হয়, উৎপাদনের বিহেভিয়ার চেঞ্জ হওয়া, উৎপাদন চেঞ্জ হওয়া, মানুষের আচরণ পরিবর্তন হওয়া, সেটার সাথে তাল মিলিয়ে যদি আমরা আইনগুলোকে সময় উপযোগী করতে না পারি, তাহলে কিন্তু হয় না। আমাদের এই জায়গাটিতে এখন পর্যন্ত একটা আমলাতান্ত্রিক নির্ভর সমবায় সিস্টেম আমাদের রয়ে গেছে। এটা কিন্তু সত্যিকার অর্থে তৃণমূলের ক্ষমতায়নের যে জায়গাটা, যে রচডেলের তাঁতিদেরকে দিয়ে যে সমবায় সিস্টেমটি আমাদের গড়ে উঠেছিল, কিংবা সেই 1 পয়সা 2 পয়সা দিয়ে যে দিদার সমবায় সমিতি গড়ে উঠেছিল, সেই সমবায় সমিতির চেহারাটা কিন্তু এখন আমাদের চোখে পড়ে না। এটি কিন্তু বলা চলে যে সমবায় বিভাগের যারা কর্মকর্তা আছেন বা সমবায় পরিচালনা করার ক্ষেত্রে যারা কাজ করেন, তাদের দ্বারা প্রভাবিত একটি সমবায় সমিতি, সেটি হচ্ছে অনেকটাই মানে কাগজ নির্ভর এবং অনেকটাই হচ্ছে উচ্চ পর্যায়ের ক্ষমতা নির্ভর। সেই ক্ষেত্রে আপনার কথা যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে জনাব রেজওয়ানুল হক রাজা। মানে বিষয়টা দাঁড়ালো আমলাতন্ত্র, আরেকটা হচ্ছে যে বাংলাদেশে যেটা সকল ক্ষেত্রেই দেখা যায় যে রাজনৈতিকভাবে যারা ক্ষমতাবান বা প্রভাবশালী, তারা সকল কিছুতেই নাক গলান। এখন যদি এরকম হয় যে এলাকার যিনি ক্ষমতাবান রাজনীতিবিদ, তার আসলে অনেক জমি রয়েছে এবং তার সাথে তিনি 100 জন কৃষককে যুক্ত করে নিলেন, তখন সেই কৃষকরা কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে কিনা, কিংবা যিনি অর্থনৈতিকভাবে আগের থেকেই শক্তিশালী, তিনি বাকিদেরকে আসলে প্রভাবিত করবেন কিনা, বা বাকিরা সেই ক্ষতিগ্রস্তই হবে কিনা? ধন্যবাদ। রানা ভাই মানে রেজাউল করিম সিদ্দিক ভাইকে আমরা রানা ভাই ওনার নিকনেমে চিনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে ওনাকে জানি। উনি টিভিতে মাটির মানুষের অনুষ্ঠানের পেছনের কারিগর আসলে তিনি। তো উনি চমৎকারভাবে বলেছেন সীমাবদ্ধতাগুলি কোথায়, এবং আপনি যেটা বলছেন এখন সেটিও বড় একটা বিষয়। এখন আমাদের সোসাইটি
এটা আপনি শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত সবখানে প্রতাপশালীদের প্রভাব। মানে কোনো কিছু কেউ যদি উদ্যোগী হয়ে বা 4-5 জন 10 জন 20 জন মিলে যদি কিছু করতে চায়, সেটাকে ভালো চোখে দেখা হয় না। যারা ক্ষমতাবান তারা মনে করে যে তাদের জন্য একটা থ্রেট তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে সমবায় ভিত্তিক চাষাবাদ বা কৃষি এটা গড়ে তোলা এখন খুবই কঠিন। আপনি যদি করতেও চান বা যদি আপনি সাকসেসফুল হন, দেখবেন যে ওই প্রভাবশালীরা তারা হয়তো এটাকে কোনো না কোনোভাবে এটার কর্তৃত্ব নিয়েছে বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আর যে কথাটি রানা ভাই বললেন যে আইনের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাটা বিরাট একটা চ্যালেঞ্জ এবং সমস্যা। এটি যতক্ষণ পর্যন্ত না যুগোপযোগী হবে এবং বর্তমান প্রেক্ষাপটের সমবায় ভিত্তিক চাষাবাদের উপযোগী করা না হবে, ততক্ষণ পর্যন্ত কৃষকরা, সাধারণ কৃষক, তারা একতাবদ্ধ হয়ে কিছু করতে চাইলেও করতে পারবে না। এবং কারণ আমরা এটাও দেখি যে কৃষক মাঠে ফসল ফলায় যে দাম, মানে যে খরচ তাদের হয়, সেই দাম কি তারা প্রপারলি ঠিকমতো পান না। এখানেও মধ্যস্বত্বভোগী বলেন, মাঝখানের একটা ফরিয়া গোষ্ঠী বলেন, তাদের কারণে কৃষক দাম পাচ্ছেন না। রানা ভাই ঠিকই বলেছেন যে তারা বেচতে গেলেও ঠকেন, কিনতে গেলেও ঠকেন। তো এই অবস্থাটা বহুদিন ধরে তৈরি হয়েছে এবং এটিকে ভাঙতে গেলে প্রভাবশালীদের, ক্ষমতাবানদেরকে চ্যালেঞ্জ করা হয়। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এটি করা দুরূহ। আমি আশাবাদী হচ্ছে এই কারণে যে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে কথা বলছেন এবং তিনি গোপালগঞ্জের কিন্তু তিনি নিজেই একটা সমবায় সমিতি করেছেন। আজকে যে টুঙ্গিপাড়া গিয়ে তিনি যে সমাবেশটা করলেন, সেই সমবায় সমিতির তিনি পৃষ্ঠপোষক। তো তাই তিনি দেখিয়েছেন যে এটা সম্ভব। কিন্তু আমরা তো আর সারা দেশের সব গ্রামে বা সব জেলায় বা উপজেলায় তো আর প্রধানমন্ত্রীকে এই ভূমিকায় পাবো না। সুতরাং যদি একটা আইনটাকে যদি ঠিকঠাক মতো করে দেওয়া হয়, মানে এখনকার সময়ের উপযোগী আইন এবং কার কি ভূমিকা থাকবে সেটি যদি নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে একমাত্র সম্ভব। তবে আমার মনে হয় যে আমাদের দেশটা ছোট, কৃষি জমি ধীরে ধীরে কমছে, আমাদের ফসল ফলানোর আরও দিন দিন মানে বাড়তি ফসল ফলানোর তাগিদ তৈরি হচ্ছে। তো সেই কারণে এখানে যদি একটা সুনির্দিষ্ট সুচিন্তিত সমবায় ভিত্তিক চাষাবাদের পদ্ধতি আমরা তৈরি করতে পারি, তাহলে আপনার এই চাষাবাদের খরচটা আসলে কমবে, 1 নম্বর। 2 নম্বর, অনেক গুরুত্বপূর্ণ কথা যেটা রানা ভাই বলেছেন, কৃষকের ক্ষমতায়ন। 5 জন বা 10 জন বা 20 জন যখন একসঙ্গে হন, তখন তাদের কিন্তু ক্ষমতাটা বাড়ে। কারণ একতাই বল, একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। তো সেইটার জন্যেও এখনকার বিদ্যমান পরিস্থিতিতে কেউ যদি একতাবদ্ধ হয়, তাহলে তারা অন্য ক্ষমতাবানদের চক্ষুশূল হন। তারা মনে করে যে না জানি তার কাউন্টার কোনো একটা কিছু হচ্ছে কিনা। তো যদি আইন করা হয় এবং সরকারি পৃষ্ঠপোষকতা খুব ইম্পর্টেন্ট, এখন সরকারি পৃষ্ঠপোষকতা, প্রশাসনের সাপোর্ট, এই বিষয়গুলো যদি ইনশিওর করা যায়, তাহলে সমবায় ভিত্তিক আন্দোলনটা আবার নতুন করে শুরু হতে পারে এবং সেটি চলতে পারে এবং তার সুফলও কৃষকরা যেমন পাবেন, ক্রেতারাও পাবেন। যে প্রধানত আরেকটি কথা আজকে বলেছেন, সেটি হচ্ছে চাকরির পেছনে না ছুটে যেন ব্যবসার পেছনে ছুটে তরুণ প্রজন্ম। এই ব্যবসা কি উনি কৃষিভিত্তিক ব্যবসার কথা বলেছেন নাকি সকল ধরনের ব্যবসা বলতে শুধু তারাও কি সমবায় ভিত্তিক ব্যবসা করবে কিনা? শুধু ব্যবসার কথা আমার মনে হয় না তিনি বলেছেন। আমরা এটা অনেকদিন ধরেই শুনছি, কারণ আমাদের যে জনসংখ্যা এবং যে শিক্ষিত শ্রেণী, তাদের মধ্যে বড় একটা অংশ বেকার। চাকরির সুযোগ সেই অর্থে অতখানি নেই। সো এটাই মানে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনকে, যে ব্যবসা বলতে তিনি হয়তো ব্যবসা শব্দের ব্যবহার করেছেন, অন্যত্র ব্যবহার করা হয় উদ্যোক্তা। ছোট ছোট কোম্পানি গঠন করা, ছোট ছোট ব্যবসা শুরু করা, সেটি কৃষিও যেমন হতে পারে, কৃষির বাইরেও হতে পারে। ধরেন আমাদের যে ধোলাইখালের কথা সবাই আমরা জানি, সেখানে কিন্তু এমন কোনো যন্ত্রাংশ নাই, কলকারখানা বলেন বা গাড়ির বলেন, যেটা সেখানে পাওয়া যায় না বা তারা সেটা তৈরি করে দিতে পারে না। এইটা কিন্তু কেউ তাদেরকে শেখায় নাই, তারা নিজেরা আস্তে আস্তে করে আজকে একটা বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। তো এইভাবে যদি শুরু করা যায় সব ক্ষেত্রেই, আপনি হয়তো জানবেন যে কৃষি উপকরণ আমরা ধীরে ধীরে আগেকার আমলের যে চাষাবাদের যে ধরন, আমরা আগে গরু দিয়ে হাল চাষ করা হইতো, এখন তো ট্রাক্টর আসলো, তারপরে এখন নতুন একটা যন্ত্র বেরিয়েছে, সেটা দিয়ে আপনি জমি সবই করা যাবে।
তো এই সমস্ত কৃষি উপকরণ আরও অনেক ধরনের আছে এবং সেই কৃষি উপকরণও কিন্তু আমরা নিজেরা তৈরি করা শুরু করেছি। এই ধরনের ক্ষেত্রে আসলে এই সমস্ত কাজও তরুণ সমাজ করতে পারে, তাদেরকে উদ্যোক্তা শ্রেণী হতে বলা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। এই বিষয় নিয়ে কথা বলার আর সুযোগ নেই, আমাদেরকে একটা বিরতি নিতে হচ্ছে। রেজাউল করিম সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে ভোগ্যপণ্যের যে মূল্যবৃদ্ধি সেই বিষয় নিয়ে কথা বলবো। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। এই পর্যায়ে আমরা কথা বলতে চাই ভোগ্যপণ্যের যে মূল্যবৃদ্ধি হয়েছে সেই বিষয়টি নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদেও বলেছেন সীমিত আয়ের মানুষদের কষ্ট হচ্ছে এবং সেই কষ্ট লাঘবের জন্য তিনি নানা ধরনের ব্যবস্থা নিয়েছেন, সেই কথাও তিনি বলেছেন। কিন্তু কষ্ট হচ্ছে এই কথা তো আসলে মানে নতুন করে বলবার কিছু নেই। তার মধ্যে আবার ডলারের দাম 7 টাকা বেড়ে গেল, তার মানে সামনে আবার হয়তোবা বাড়বে জিনিসপত্রের দাম। এবং প্রধানমন্ত্রী সংসদে উল্লেখ করেছেন যদি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধাবস্থা বিরাজমান থাকে এবং যদি সংকট আরও বাড়ে তাহলে বাংলাদেশেও রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক নানা ধরনের সংকট সৃষ্টি হবে। মানে আমরা কোন দিকে এগোচ্ছি আসলে? না, পরিস্থিতিটা তাই। ধরেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের তো কোনো শেষ আছে বলে মনে হচ্ছে না, লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যে ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে যে সমস্যা বা চলছে সেটিও তো ইসরায়েলিদের কেউ থামাতে পারছে না। তো এই সিচুয়েশনে এটার ইম্প্যাক্ট তো অবশ্যই আমাদের উপরে পড়ে, বা যতটুকু না পড়ার কথা তার চাইতে বেশি পড়ে এই কারণে বাংলাদেশের ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে এক ধরনের এত বেশি এক শ্রেণীর অসৎ একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা সবসময় সুযোগের সন্ধানে থাকেন। কোথাও একটা পটকা ফুটলেও সেটাকে ব্যবহার করে তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। তারপর আপনি ডলারের কথা বলেছেন। ডলারের দাম বাংলাদেশ ব্যাংক নতুন একটা পদ্ধতি চালু করেছে এবং সেখানে প্রথম দিনই 7 টাকা বেড়ে গেছে। এটাকেও একটা অজুহাত হিসেবে দেখানো হবে। আমাদের মধ্যে আসলে দীর্ঘদিন থেকে তো এই অবস্থা চলছে। আমাদের জিনিসপত্রের দাম কমানোর জন্যে যে কার্যকরী ব্যবস্থা নেওয়া উচিত সেটি আমি দেখি না, এবং যা নেওয়া হয় সেটি অপ্রতুল। যেমন ধরেন যে কখনো কখনো ক্রাইসিস তৈরি হলে আমরা ইম্পোর্ট করি, বাজারে চালের দাম বেশি, ভরা মৌসুমেও চালের দাম বেড়ে যায়। সেটাকে আমরা কেন বাড়লো, কারা দায়ী, সেটি থেকে যতটা নজর থাকে তার চেয়ে বেশি আমরা ব্যবস্থা নেই হচ্ছে ইম্পোর্ট করে এনে বাজারে চাল আরও বেশি করে সরবরাহ বাড়ানো হয় এবং তাতে করে কিছুটা হয়তো 1-2 টাকা কমে। কিন্তু এটি তো একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। যারা এই যে অসাধু তৎপরতার মধ্য দিয়ে বা একটা মুনাফা লোভী গোষ্ঠী যেটা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কখনো নিতে দেখা যায় না। যারা জিনিসপত্রের দাম ইচ্ছা করে বাড়ায় মুনাফার করার জন্যে বা মুনাফা বাড়ানোর জন্যে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আজ পর্যন্ত আমরা নিতে দেখি নাই। শুধুমাত্র মোবাইল কোর্ট বিভিন্ন দোকানে যায়, সেখানে গিয়ে কিছু জরিমানা করে, তাতে নিচের দিকের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় বা কিন্তু যারা যেমন ধরেন 4-5-6টা কোম্পানির হাতে কিন্তু আমাদের যে ভোজ্য তেল এবং চিনি এই ধরনের পণ্য কিন্তু তারাই নিয়ন্ত্রণ করেন, তারা আনেন বা উৎপাদন করেন, তারা বাজারে ছাড়েন। তারপরে চালের বাজারও কয়েকটা বড় বড় গোষ্ঠীর হাতে জিম্মি আর কি। তাদের বিরুদ্ধে কখনোই কোনো ব্যাপারে ব্যবস্থা নিতে দেখা গেল না। সবচাইতে বেশি আমি হতাশ হয়েছি রিসেন্টলি 2-3 দিন আগে টিসিবির পণ্য নতুন করে বিক্রির, স্থায়ী দোকানে বিক্রির একটা অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন যে জিনিসপত্রের দাম কমানো বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না। এটি তো আরও হতাশাজনক যে তিনি দায়িত্ব অস্বীকার করছেন বা তিনি এই দায়িত্ব নিতে চাচ্ছেন না। তাহলে এই কাজটা কে করবে? জিনিসপত্রের দাম যে বাড়লো এটা কমানোর জন্য চেষ্টা করা, তাহলে কে করবে? অথচ আমরা দেখেছি রোজার আগে থেকে শুরু করে রোজার মধ্যেও এই বাণিজ্য প্রতিমন্ত্রী নানান ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন, কথা বলছেন আমরা চেষ্টা করছি, দেখছি। এখন উনি বলছেন এটা আমার দায়িত্ব না। তার মানে যখন আপনি পারছেন না তখন আপনি দায়িত্ব অস্বীকার করছেন। তার মানে কি সাধারণ মানুষের জন্য আশা ভরসার আর কোনো জায়গা থাকছে না। তাহলে সাধারণ মানুষ আসলে কি করবে? সাধারণ মানুষের এই তাদের কিছু করণীয় নাই। বাজারে এই অবস্থার মধ্যে তাকে কেনাকাটা করতে হচ্ছে। অনেকে কেনাকাটা কমিয়ে দিয়েছেন, অনেকে খাবার জিনিসপত্র কেনা কমিয়ে দিয়েছেন, এইভাবে সার্ভাইভ করতে হচ্ছে। অনেকে ঋণগ্রস্ত হচ্ছেন।
তার মানে কি এই দায়িত্ব অস্বীকার করার মধ্যে দিয়ে বা দায়িত্ব ছেড়ে দেওয়ার মধ্যে দিয়ে আপনি বাজারে যারা অস্থিতিশীলতা তৈরি করে বা যারা জিনিসপত্রের দাম বাড়ায় তাদেরকে আপনি আরও ফ্রি করে দিলেন, তোমরা যা খুশি তাই এখন করতে পারবা, ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে। এবং আমরা তো সবসময় বলেই যাচ্ছি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মানে এবং করোনা, বিভিন্ন ধরনের জিনিসের উপরে আমরা দোষ চাপিয়ে দিয়ে মনে হচ্ছে যেন দায় এড়াতে চাইছি, এরকম একটা ব্যাপার। এটা একটা ফ্যাক্টর যে এই সমস্ত কারণে জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু ধরেন যে বাজারে লেবুর দাম বাড়লে লেবু তো আর ইউক্রেন থেকে আসে না, লেবু তো আর ইসরায়েল থেকে আসে না, লেবু তো আমরাই তৈরি করি, ময়মনসিংহ থেকে ঢাকা আসে। রোজার মধ্যে তো বাণিজ্য প্রতিমন্ত্রী নিজেই বলেছেন যে ময়মনসিংহ বা টাঙ্গাইল, ওনার বাড়ি টাঙ্গাইল, যে ওইখানে লেবুর হালি হলো কত টাকা, ঢাকায় আসে 15 টাকা বেড়ে যাচ্ছে। এটা তিনি নিজে অবাক হয়েছেন, তিনি তো অবাক হয়েছেন। তার মানে সবজি এবং সকল এলাকা থেকেই যখন ঢাকায় আসছে আমরা সবজি আগে দেখতাম যে সবজির দাম থাকতো সবচাইতে কম, এবং শীতের সিজনে সবজির আবাদ বেশি হতো, তখন দাম খুবই কমে যেত। এখন সেই সবজিও অন্যান্য অনেক পণ্যের চাইতে সবজির দাম বেড়ে গেছে। তো এবং এইগুলির আসলে মূল কথা হচ্ছে যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যারা এটা নিয়ে কাজ করে তারা চেষ্টা করে দেখে, কিন্তু তাদের যে লোকবল, এই লোকবল দিয়ে কি সারা বাংলাদেশের বাজার নিয়ন্ত্রণ সমস্যা আছে। কিন্তু তারপরেও সরকার যদি শক্ত হাতে বিষয়টাকে তদারকি করে তাহলে আপনাকে জায়গা মতো দেখতে হবে কেন দাম বাড়ে, কারা বাড়ায়, এবং সেইখানে ব্যবস্থা নিতে হবে। অনেক ধন্যবাদ। আজকে আসলে একদমই আর সময় নেই, অন্য কোনো দিন এসে আরো বিস্তারিত আলাপ করা যাবে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতো শেষ করছি। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। শুভরাত্রি।